কবি বক্সী চিরকুটটা পড়তেই লাকি কল কল করে ঘামতে শুরু করলো। তার উদ্দেশ্য ছিল আনন্দময় বাবুকে সাহায্য করা। সে চেয়েছিল এই চিঠিটা এসে আনন্দময় বাবুই পড়ুক, কিন্তু তা যে এই কবি বক্সীর হাতেই পড়বে তা কল্পনাও করতে পারেনি লাকি। দৃষ্টি তখন মিটিমিটি হাসলো। সে মনে মনে বলল, অনেক সাধু সেজেছ লাকি, এবার তোমার আসল রূপ আমি সবার সামনে নিয়ে আসব। চিঠিটা পড়তেই কবি বক্সীর মনে হলো তার সন্দেহ সত্যি। তিনি লাকির দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ তা লাকি বলো, এই বিষয়ে তোমার কি ব্যাখ্যা দেওয়ার আছে? লাকিও তার চোখের দিকে তাকিয়েছিল। কবি বক্সী লাকিকে যে পরিমাণ অবজ্ঞা করতেন, নোটটা পড়ার পরে তার পরিমাণ যেন আরো কয়েক গুণ বেড়ে গেল। এদিকে লাকিও কবি বক্সীকে বোঝানোর চেষ্টা করতে গিয়ে বলল, স্যার আপনি যা বুঝছেন আর ভাবছেন তা একেবারেই সত্যি নয়। আমি স্বীকার করছি এই চিরকুটটা আমারই লেখা, কিন্তু চুরি আমি করিনি। আর চুরি করিনি বলেই নোটটা লিখেছি, কারণ আমার একমাত্র উদ্দেশ্য ছিল আনন্দময় স্যারকে সাহায্য করা। এখন লাকি তো যে নোট লিখে বসে আছে তাতে তার কথা আর কে বিশ্বাস করবে? তারপরে আবার যেখানে দৃষ্টি আছে সেখানে তো বিশ্বাসের কোনো প্রশ্নই আসছে না। দৃষ্টি লাকির দিকে খুব খারাপভাবে তাকিয়ে চিৎকার করতে করতে বলতে থাকে, লাকি তোমার লজ্জা করে না? নিজেই এই চিরকুটটা লিখেছো যে তুমিই চুরি করেছো, আবার নিজেই এখন বলছো চুরি করোনি। কি চাওটা কি তুমি? আবার বলছো স্যারকে সাহায্য করতে চাও। এটা কি ধরনের সাহায্য? প্রথমে চুরি করে তারপর নোট লিখে স্যারকে টাকা ফেরানোর প্রস্তাব দিচ্ছ? শোনো, তোমার মতো মানুষের আসল জায়গা হলো জেলখানা। ওখানে গিয়ে পুলিশের ডান্ডা পিঠে পড়লেই না বাপ বাপ করে সব সত্যি বেরিয়ে আসবে। লাকি পরিষ্কার বুঝে গেল তার কথা এখন আর কেউ শুনবে না। দৃষ্টি যেভাবে কবি বক্সীর দিকে তাকিয়ে হাসছে তাতে লাকি বুঝে গেছে এদের মধ্যে বোঝাপড়া আছে। দৃষ্টি এখন সুযোগ পেয়েছে, সে কোনো মতেই এখন লাকিকে অপমান করতে ছাড়বে না। কবি বক্সীর দিকে তাকিয়ে হাসতে হাসতে সে বলল, আচ্ছা স্যার, 20 লাখ টাকা চুরি হলে অন্তত 20 বছরের জেল নিশ্চিত, কি বলে না? লাকি, তোমাকে জেলে দেখতে পেলেই আমি সব থেকে শান্তি পাবো। আনন্দময় বাবুর মতো একটা মানুষের টাকা চুরি করেছো তুমি, তোমাকে ভগবানও বাঁচাতে পারবে না। কবি বক্সী তখন বলেন, 1 মিনিট অপেক্ষা করো, এত তাড়াহুড়ো করো না। প্রথমে আমরা ওকে আনন্দময় বাবুর কাছে নিয়ে যাব, সেখানে আমরা চিরকুটটা ওনাকে দেখাই আর বলি লাকি নিজেই স্বীকার করেছে। উনি কি বলেন দেখি। আর রাধিকাকেও দেখাই লাকির লেখাটা। আনন্দময় বাবুর ফোনটাও ওর কাছে আছে। তারপর পুলিশকেই সব কিছু দেখাবো। কবি বক্সী আর দৃষ্টির মনে হলো লাকি হয়তো পালিয়ে যেতে পারে। এদিকে লাকি যখন শুনলো তারা রাধিকাকেও ফাঁদে ফেলেছে, তখন সে খুব রেগে গেল। রাধিকার মতো সরল সাদাসিধে মেয়েকে কেউ কিছু বললে লাকি নিজেকে ঠিক রাখতে পারে না, তার মাথা গরম হয়ে যায়। কবি বক্সী লাকিকে টানতে টানতে নিয়ে গেলেন কলেজের গেটের বাইরে। তারপর তাকে নিজের গাড়িতে বসিয়ে সোজা হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে যান। দৃষ্টিও আছে তাদের সঙ্গে। হাসপাতালে তখন অনেক ছেলে আনন্দময় বাবুর রুমটা ঘিরে দাঁড়িয়ে রয়েছে। প্রিয় স্যারের জন্য প্রচুর ছাত্র সেখানে জড়ো হয়েছে। এদিকে আবার অনেক ছাত্র জেনে গেছে যে স্যারের 20 লাখ টাকা উদ্ধার হয়েছে। আকাশ তাদের কাছে এই খবর পৌঁছে দিয়েছিল। আকাশের সঙ্গে চারুও সেখানে হাজির হয়ে গেছে। চারুও জানতে পেরেছে যে লাকি টাকা চুরি করেছে, তাই সে এখন লাকির মুখ দেখার জন্য মরিয়া হয়ে উঠেছে। হাসপাতালের বাইরে কবি বক্সীর গাড়ি এসে থামল। লাকিকে তিনি ধরে নিয়ে গেলেন হাসপাতালের করিডোরে। ছাত্রদের মধ্যে একজন বলল, আরে এ তো লাকি দাদা, আজই তো ওখানে 5 লাখ টাকা দিয়েছে। আর একটা ছেলে বলল, লাকিদা, লাকিদা, তুমি আমার আদর্শ, আমার লাইভে কি তুমি একবার জয়েন করবে? আর একটা মেয়ে সেই সময় বলে উঠল, লাকি, আমি তোমাকে খুব পছন্দ করি, আমি তোমার জীবন সঙ্গী হতে চাই, প্লিজ তুমি আমাকে না করে দিও না। শুধু এই মেয়েটাই নয়, কিছু মেয়ে তো আবার লাকির দিকে এক প্রকার ঢলে পড়ল। তাদের এখানে আসার যত না উদ্দেশ্য ছিল আনন্দময় বাবুকে দেখার, তার থেকেও বেশি ছিল লাকিকে একবার ছুঁয়ে দেখার, যা তারা ওই হলে করতে পারেনি। লাকির এত ভক্তকুল দেখে কবি বক্সী অবাক হয়ে যান। তিনি ভাবতে থাকেন, ছেলে মেয়ে, জুনিয়র, সিনিয়র সবাই লাকির ভক্ত।
এরা সবাই লাকির মধ্যে কি এমন দেখতে পেল? এসব দেখে ভিতরে ভিতরে খুব জ্বলছে আকাশ, চারু আর দৃষ্টি। আকাশ ধমক দিয়ে ওই ছেলে আর মেয়েগুলোকে বলে, আরে তোমরা কি সব পাগল হয়ে গেছো নাকি? লাকিকে আবার দাদা স্যার? তোমরা জানো কার প্রশংসা করছো? লাকি একটা চোর। দেখছো না কবি স্যার কিরকম টানতে টানতে নিয়ে যাচ্ছে? তোমরা কি দেখতে পাওনি? এই লাকি আজকে আনন্দময় বাবুর 20 লাখ টাকা চুরি করেছে। এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। কেউ কেউ বলতে থাকে, হ্যাঁ এ কি শুনছি, এই ছেলেই 20 লাখ টাকা চুরি করেছে, যে কিনা আজকে সবার সামনে রবিনহুড হওয়ার ভান করছিল। এ সত্যিই পাগল, পাগল ছাড়া আর কিছু না। চারু আর আকাশ তখন সবাইকে এটাই বুঝিয়ে বলার একটা সুযোগ পেয়ে যায়। একটা মেয়ে বলে, লাকি তোমাকে আমি ভগবানের আসনে বসিয়েছিলাম, আর তুমি কিনা আজ আনন্দময় বাবুর মতো একটা মানুষের টাকা চুরি করলে। আর একটা মেয়ে বলে, যে টাকা কলেজে লাগার কথা ছিল তা তুমি চুরি করলে। ছি, ওখানে সবাইকে দেখিয়ে তুমি গরিব বাচ্চাদের জন্য দান করছো, আর এখানে আমাদের ভবিষ্যৎ নিয়ে তুমি ছেলে খেলা করছো। এত খারাপ মানুষ তুমি। সুযোগ ছাড়েনি দৃষ্টিও। কলেজের ছেলে মেয়েদের শুনিয়ে শুনিয়ে সে বলতে থাকে, আনন্দময় বাবু যিনি কিনা কলেজের লাকিকেই সবচেয়ে বেশি পছন্দ করতেন, আজ তার টাকায় চুরি করেছে লাকি। আমি তো ভাবতেও পারছি না আজ লাকির কারণে স্যারের জীবনে বড় কিছু ঘটে যেতে পারতো। ভগবানের অনেক কৃপা যে স্যার সুস্থ আছেন। একটু আগেও যারা লাকিকে ঈশ্বরের আসনে বসিয়েছিল, কিছুক্ষণের মধ্যেই তারা তাকে পায়ের জুতো বানিয়ে ফেলে। কেউ কেউ আবার লাকিকে মারতেও যায়। লাকির মনে হলো সে সত্যিই নোটটা লিখে বিরাট ভুল করে ফেলেছে। এখন আর সাফাই গিয়ে কোনো লাভ নেই। সে খালি উপরের দিকে তাকিয়ে ঈশ্বরের উদ্দেশ্যে মনে মনে বলল, ভগবান আমি তো টাকাটা চুরি করিনি, কিন্তু সবাই আমাকে আজকে চোর ভাবছে। তবে এই ছেলে মেয়েগুলো লাকিকে যা বলল তার কোনো ব্যাখ্যা দেওয়ারও প্রয়োজন মনে করেনি লাকি। সে একবার বুকে হাত দিল, তারপর বলল, টাইম উইল স্পিক। সে যে টাকা চুরি করেনি তা কাউকে বুঝিয়ে বলার সময়ও লাকির কাছে নেই। সে যত দ্রুত সম্ভব আনন্দময় বাবুর কাছে যেতে চাইল, আর তার খুব চিন্তা হতে থাকে রাধিকার জন্য। রাধিকা এখন কি করছে কে জানে, সবাই তার সাথে খারাপ ব্যবহার করবে এই ভেবে খুব ভয়ও পেয়ে গেল সে। লাকির মনে হলো যেভাবে তার সাথে আচরণ করা হচ্ছে, রাধিকার সাথেও হয়তো ঠিক এইভাবেই আচরণ করা হচ্ছে। সে শুধু একবার রাধিকাকে এখন দেখতে চাইল। তাই কবি বক্সির সঙ্গে জোরে জোরে হাঁটতে হাঁটতে লাকি যেতে থাকে আনন্দময় বাবুর ওয়ার্ডের দিকে। আনন্দময় বাবুর ওয়ার্ডে ঢুকতেই লাকির মাথা ঘুরে যায়। সে দেখে রাধিকা মাটিতে পড়ে আছে, কয়েকজন তাকে ঘিরে ধরে আছে। তার চুলের অবস্থা খারাপ, ঘেমে নিয়ে সে একাকার হয়ে গেছে, আর নতুন নীল ড্রেসটায় চপ্পল আর জুতোর চিহ্নে ছেয়ে গেছে। লাকি জোরে চিৎকার করে ওঠে, রাধিকা! রাধিকা কোনো উত্তর দেয় না। লাকির মনে হলো রাধিকার এই অবস্থার জন্য একমাত্র সেই দায়ী। রাধিকা যখন তাকে এখানে আসতে বলেছিল তখন সে আসেনি, তাই তাকে বাঁচাতেও পারেনি। লাকি ভিতরে ভিতরে গুমড়ে উঠল, আর রাগে তার কান লাল হয়ে গেল। লাকি জোরে চিৎকার করে বলে, সবাই এখান থেকে চলে যাও, সরে যাও বলছি। কিন্তু কেউ সরে না, তার কথাকে কেউ পাত্তাও দেয় না। লাকির রাগ আরো বেড়ে যায়। সবাইকে ভয় দেখাতে একটা চেয়ার হাতে তুলে নেয় সে, তারপর বলে, কি হলো, সরে যেতে বললাম তো। তখন সে এক প্রকার উন্মাদ হয়ে গেছে, চেয়ারটা প্রায় ছুঁড়তেই যাচ্ছে। তখনই একটা আওয়াজ শুনল সে, না লাকি থামো। এই আওয়াজ শুনে লাকি চেয়ারটা নামিয়ে দেয়। রাধিকার গলা শুনে লাকির রাগ যেন একটু কমে। রাধিকার দিকে সে তাকালো। এতক্ষণ রাগে তার চোখ লাল হয়ে গেছে, কিন্তু রাধিকার কণ্ঠস্বর শুনে তার দিকে তাকাতেই লাকির মুখে একটুখানি খুশি ফুটে উঠল। রাধিকা লাকিকে বলল, না লাকি, এদের সাথে লড়াই করে কোনো লাভ নেই। তুমি শুধু সবাইকে একবার বলো যে তুমি স্যারের টাকাটা চুরি করোনি। একবার তুমি বলো, তাহলেই আমরা এখান থেকে চলে যাব। লাকি রাধিকাকে জড়িয়ে ধরে বলল, ঠিক আছে। রাধিকার এই কষ্ট যেন সে দেখতে পারল না। লাকির চোখে জল চলে এলো। তারপর লাকি আলতো করে রাধিকার চুল ঠিক করে দিল। লাকি তাকে এমন ভাবে জড়িয়ে ধরলো তাতে মনে হলো পৃথিবীর কোনো শক্তি তাদের আলাদা করতে পারবে না। তবে লাকির রাগ তখনও যায়নি। সেখানে উপস্থিত সবাই তার রাগ দেখে ভয় পেয়ে গেছে। কেউ আবার হেসেও উঠলো এসব দিকে।
কেউ কেউ আবার রাধিকা আর লাকিকে জড়িয়ে ধরে থাকতে দেখে মনে মনে খুশি হলো। দৃষ্টি মনে মনে বলল, ভিখারির আবার রাগ। এবার গলাটা একবার ঝাঁঝিয়ে নিয়ে দৃষ্টি বলল, এই চোর দুটো লজ্জা শরম বলে কিছু নেই না? চুরি করে এখন আবার সবার সামনে ভালোবাসা দেখাচ্ছে, যত সব নাটক। এখানেই থেমে থাকলো না দৃষ্টি। অভব্যতার মাত্রা ছাড়িয়ে নোংরা ভাবে লাকিকে সে জিজ্ঞেস করলো, লাকি, এখনো সময় আছে, চুপচাপ বলো টাকাটা কোন ব্যাংকে জমা রেখেছো। শিগগিরই টাকাটা স্যারের অ্যাকাউন্টে পাঠিয়ে দাও। কাজটা যত দ্রুত করবে ততই তোমার জন্য মঙ্গল। লাকি রেগে গিয়ে উত্তর দেয়, আমি আনন্দময় স্যারের টাকা চুরি করিনি। দৃষ্টির দিকে সে ফিরেও তাকালো না। তখন লাকি রাধিকার চুল ঠিক করতেই ব্যস্ত। দৃষ্টি আবারও তাকে বলল, কেন লাকি বেকার জেদ করছো? জানো তো চোরেদের এরকম জেদ মানায় না। সত্যিটা যখন সবার সামনে চলে এসেছে তখন চুপচাপ তা মেনে নাও। এই বলে দৃষ্টি সবার সামনে ওই চিরকুটটা দেখালো, যেটা লাকি নিজেই লিখেছিল। চিরকুটটা দেখিয়ে দৃষ্টি আনন্দময় বাবুকে বলে, এ দেখুন স্যার, সবাই দেখো, এই চিরকুটটা মন দিয়ে পড়ো সবাই। আমরা কলেজে যেতেই দেখি লাকি আনন্দময় স্যারের কেবিনের ভিতরে ঢুকেছে। সিসিটিভি দেখে আমরা ওখানে যেতেই লাকিকে ধরলাম আর দেখলাম স্যারের টেবিলে এই নোটটা রাখা রয়েছে। এবার সবাই এই নোটটা পড়েই বলো, লাকি যে চোর তা প্রমাণ করার জন্য কি এটাই যথেষ্ট নয়? ছাত্ররা এক এক করে নোটটা পড়ে নিয়ে তা আনন্দময় বাবুর হাতে তুলে দেয়। যে আনন্দময় বাবু এতক্ষণ বিশ্বাস করছিলেন না, তিনিও নোটটা পড়লেন। হাতের লেখা দেখেই বুঝতে পারলেন এটা লাকির লেখা। তখন তারও আর অস্বীকার করার উপায় রইল না। লাকির এই অবনতি দেখে তার মনের ভিতরটা যেন উথাল পাথাল করে উঠল। লাকি স্যারকে বোঝানোর চেষ্টায় বলল, স্যার, আমি এই নোটটা লিখেছিলাম যাতে আপনাকে সাহায্য করতে পারি। আমার আর কোনো উদ্দেশ্য ছিল না, বিশ্বাস করুন। দৃষ্টি লাকির দিকে তাকিয়ে বলল, আরে লাকি, তুমি এবার চুপ করো। আর কত মিথ্যা কথা বলবে? সত্যিটা সবাই জেনে গেছে, এবার তো অন্তত নিজের মুখে একবার স্বীকার করো। এখানেই থামলো না দৃষ্টি। এই কয়েকদিন ধরে সে যা যা দেখে লাকিকে চোর ভাবছে তার ফিরিস্তি করে দৃষ্টি আরো বলল, আচ্ছা, তুমি যে বলছো চুরি করনি, তাহলে 5 লাখ টাকা ডোনেট করলে সেটা কোথা থেকে পেলে? আবার সেদিন আমাকে দেখিয়ে দেখিয়ে যে নামি রেস্তোরাঁয় খাচ্ছিলে, সেটারই বা টাকা কোথা থেকে পেলে? নতুন গার্লফ্রেন্ডের জন্য এত দামি জামা কাপড় কিনলে, তার টাকা কোথা থেকে এলো? বলো, কোনো উত্তর আছে? দিতে পারবে আমাদের? আমাদের কি বোকা ভাবো নাকি? সেদিন আমায় বলেছিলে লটারিতে টাকা পেয়েছো। এখন আমি তো বুঝতেই পারছি তোমার টাকার উৎস কি। শোনো, তোমার ওইসব আজে বাজে কথা শোনার সময় কারণ নেই। কেউ তোমায় বিশ্বাস করবে না। লাকি তারপর নিজের জায়গা থেকে উঠে দাঁড়িয়ে বলল, আমিও খুব ভালো করে জানি যে কেউ লটারির গল্প বিশ্বাস করবে না। তাই আমি বলছি, আমার কাছে যে টাকা আছে সেটা লটারির না। তারপর লাকি দৃষ্টির দিকে তাকিয়ে নিজের আসল পরিচয় দেওয়ার চেষ্টা করে বলল, যা যা খরচা করেছি আর যা খরচা করছি বা করব, এই সব টাকা আমার নিজের, আমার পরিবারের। আমি একটি ধনী পরিবারের ছেলে। এতদিন লাকি তার পরিচয় গোপন রাখতে চেয়েছিল, কাছের বন্ধুদের সাথে ঝামেলায় যাতে না পড়তে হয়, যাতে শত্রু না বাড়ে, এই সব ভেবেই লাকি এতদিন সব কিছু গোপন করে আসছিল। কিন্তু এখন সে দেখছে যত পরিচয় গোপন করছে ততই তার কষ্ট বাড়ছে। তাই সে ভাবলো, পরিচয় গোপন করে যদি এত ঝামেলা হয়, তাহলে এবার সবকিছু খুলে বলাই ভালো। তার নিজের পরিচয় গোপন করার কারণেই দৃষ্টি এত কিছু বলার সাহস পাচ্ছে, রাধিকা এত কষ্ট পাচ্ছে। লাকির মনে হলো পরিচয় লুকিয়ে আর কোনো লাভ নেই। লাকির মুখ থেকে এই কথা শোনার পর সবাই তার দিকে হাঁ করে তাকিয়ে থাকে। পরক্ষণেই আবার সবাই হা হা করে হাসতে থাকে। লাকির কথা বিশ্বাস করতে পারল না দৃষ্টিও। সে হাসতে হাসতেই বলে, লাকি, ইয়ার্কির একটা লিমিট থাকে। এর থেকে বলতে পারতে তুমি স্মাগলিং করো, তাও আমরা বিশ্বাস করতাম। কিন্তু তুমি বড়লোক ঘরের ছেলে, এটা জাস্ট মেনে নিতে পারছি না। বিশ্বাস করো, আমার মনে হয় তুমি একটা ভালো স্ক্রিপ্ট রাইটার হতে পারতে। ভালো হতো, ভিখারি সেজে ঘুরতে হতো না, চুরি করতে হতো না, আমাদের যে গল্পগুলো দিচ্ছ এগুলোই লিখতে। দৃষ্টি যেন আজ কোনো সুযোগই ছাড়তে চাইছিল না লাকিকে আরো ছোট করার। সে আরো বলল, তুমি যদি বড়লোক হও তাহলে আমিও বড়লোক। আমি তোমার থেকে সিনিয়র, তাই তুমি এখন থেকে আমাকে বাবা বলে ডাকবে। দৃষ্টি আরো বলল, হ্যাঁ, আমি এই পৃথিবীর সব থেকে বড় লোক, আর তুমি হলে বড় লোকের ছেলে।
এখন ছেলে হয়ে বাপের কাছে স্মার্ট হওয়ার চেষ্টা করছো, তার ফল ভালো হবে না। এদিকে লাকির কথা যেন দৃষ্টিরও বিশ্বাস হলো না, তেমনি বিশ্বাস হলো না সেখানে উপস্থিত ছাত্রছাত্রী থেকে অধ্যাপক কারুরই। সবারই মনে হলো লাকি বাঁচার চেষ্টায় ভুল ভাল বকছে। অনেকে আবার এটাও ভাবছিল লাকি দৃষ্টির এক্স, তার এমন অধঃপতন দেখে হয়তো দৃষ্টিও ভুলভাল বকছে। সব থেকে বেশি দৃষ্টির উপর রাগ হলো লাকির। তার মনে হলো এই অহংকারী মেয়েটাই যত নষ্টের গোড়া। সে ভাবল এখন একটা শব্দ উচ্চারণ করলেই দৃষ্টির পরিবার ধ্বংস হয়ে যেত। কার সামনে দাঁড়িয়ে দৃষ্টি এই কথাগুলো বলছে সে জানে না। এরপর কি করবে লাকি? সে কি নিজের পরিচয় সবার সামনে আনলে সবাই তাকে বিশ্বাস করবে, নাকি শেষমেশ আনন্দময় বাবু লাকিকে পুলিশের কাছে ধরিয়ে দেবেন? এর পরের গল্প জানতে হলে শুনতে থাকুন